দেখো আজকে এখান থেকে শুরু হবে। এই যে অ্যারোমেটিসিটি দেখছো, হাজারিন আখতারের বইয়ের 2.8.5। এখানে শুধু আমরা এই যে হ্যাকেল নিয়মটা দেখুম, তারপরের গুলা রিডিং পড়লেই বুঝবা। হ্যাকেল নিয়ম সহজ। হ্যাক হ্যাকেল নিয়ম এখানে প্রথমে কয়েকটা কথা লেখছে, ওগুলা পড়লেই বুঝবা। প্রথম দিকে কয়েকটা কথা লেখছে, এই যে 3টা পয়েন্ট দিছে, তো 3টা পয়েন্ট আছে এখানে। প্রথম পয়েন্ট দেখলেই বুঝবা লেখা আছে কি, চাকরিক হতে হবে। চাকরিক। হুম। চাকরিক মানে ওই যে আগে আমরা দেখছি যে সাইক্লিক, চক্রাকার, মানে এমন চেইন সিস্টেমের মতো থাকতে হবে, এরকম বা এরকম বা এরকম। মানে তুমি চেইনটা মিলানো থাকবো, বদ্ধ শিকল, যেটা বদ্ধ শিকল মিলানো থাকবো। এটা তো মুক্ত শিকল, কিন্তু এটা মিলায় দিলে কি বদ্ধ শিকল হইব। তো একে এটাই বলছে মূলত, যে চাকরিক হতে হবে। আর দুইয়ে কি বলছে? দুইয়ে তখন বলছে কি, সংখ্যার, পাই ইলেকট্রনের একটা সংখ্যার সূত্র দিছে। পাই ইলেকট্রনের একটা কি সূত্র দিছে। সূত্রটা কি আঙ্গুল? মূলত এটাই মেন জিনিস, হ্যাকেল নিয়মের এই সূত্রটাই মেন জিনিস। এই যে এই সূত্রটা নীল কালি দিয়ে যেটা লিখলাম, এই সূত্রটাই মেন জিনিস। মূলত যে যে যৌগ এই সূত্রটা মাইনা চলবো, ওই যৌগই হইলো অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগতে তো তোমার চাকরিক হয়ই, এটা হইলো প্রথম ঘটনা যে চাকরিক হইব। তো সব চাকরিক যৌগই তো আর অ্যারোমেটিক না। যেমন তোমার সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন তো আর অ্যারোমেটিক যৌগ না, ওইটাও তো চাকরিক। কারণ ওরা এই যে এটা মানে না, এই যে পাই ইলেকট্রনের যে সূত্রটা আছে, এই সূত্রটা ওরা মানে না। তো এই সূত্রটার ঘটনাটা কি, তুমি যদি গাঠনিক সংকেত আঁকো যে কোনো যৌগের, মানে অ্যারোমেটিক যৌগের, তারপরে পাই ইলেকট্রন সংখ্যা গণো, পাই ইলেকট্রন সংখ্যা গণার পরে দেখবা যে এই সূত্রের সাথে ম্যাচ হইতাছে, এই সূত্রের সাথে ওই পাই ইলেকট্রন ম্যাচ হইতাছে। হুম। তো এটা এক্সাম্পল দিয়া দিয়া দেখলেই বুঝবা। যেমন তোমার n = 0 বসাইলে, n এর জায়গাতে 0 বসাইতেছি আমরা। 2, 2 আসলে দুটি, দুটি কি, তোমার দুটি পাই ইলেকট্রন, দুটি পাই ইলেকট্রন। তো দুটি পাই ইলেকট্রন আলা তোমার যৌগ কোনগুলা, অ্যারোমেটিক যৌগ কোনগুলা?
ওগুলাই হলো এগুলা। সাইক্লোপ কারাও দেখাই তোমার। এটা প্রথম এক্সাম্পলটাই বইয়ের। এটার নাম কি তোমার? সাইক্লো প্রোপিনাইল ক্যাটায়ন। এটার বেলাতে দেখো কি বললাম আমরা, দুটি পাই ইলেকট্রন বললাম না। এখন দুটি পাই ইলেকট্রন তুমি এই যে গাঠনিক সংকেত দেখে কেমনে বুঝবা? গাঠনিক সংকেতে এখানে দেখো দেখো এখানে কিন্তু ডাবল বন্ড আছে, দেখছো? তো এই ডাবল বন্ডের কিন্তু এ মাথায় আর এ মাথায় দুইটা ইলেকট্রন আছে। এই দুইটাই কি তোমার পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন এগুলা কিন্তু আমরা আগে দেখাইছি প্রথম আগের ক্লাসে, দেখলেই বুঝবা যে ডাবল বন্ডের দুই মাথার, হ্যাঁ, দুই মাথায় দুইটা ইলেকট্রন থাকে। ডাবল বন্ডের দুই মাথায় দুইটা পাই ইলেকট্রন থাকে। তো দেখছো গাঠনিক সংকেত অনুযায়ী দুইটা পাই ইলেকট্রন থাকার কথা। এবং তোমার সূত্র অনুযায়ীও দেখো দুইটা পাই ইলেকট্রনই আসছে। এই যে দেখো সূত্র অনুযায়ী দেখো দুইটাই আসছে। তো n সমান 0 আসছে মানে তোমার n এর ভ্যালু তো একটা পাইছই না। সমাধান কইরা দেখো, এভাবে উল্টা সমাধান করো। এটা তো আমরা সমাধান করলামই একটা। যদি তুমি এমনি সমাধান করো যে দুইটা পাই ইলেকট্রন আছে, কয়টা? দুইটা ইলেকট্রন ইকুয়াল টু 4n+2। এটা সলভ করা যায় কিনা দেখো। এটা সলভ করা যাওয়া মানে কি? ওইটা হ্যাঁ অ্যারোমেটিক যৌগ। এটা সলভ করা মানে কি? ওইটা অ্যারোমেটিক যৌগ। এটা তাহলে সলভ করো। দেখো n ইকুয়াল টু 0 আসছে, তার মানে কি এটা অ্যারোমেটিক যৌগ। কিন্তু এখানে যদি এই যে 2 এর জায়গায় যদি অন্য কিছু থাকতো, ধরো 1 আছে, 2 এর জায়গায় ধরো 1 আছে, এই যে 2 এর জায়গায় ধরো 1 আছে। এবার আমরা দেখি 2 এর জায়গাতে তোমার 1 আছে। এটা যদি আমরা করি তাহলে দেখো -1 4n, তাহলে এটা আসে n ইকুয়াল টু, এটা আসে তাহলে n ইকুয়াল টু কি একটা দশমিক এবং মাইনাস সংখ্যা আসলো না? এটা তো মানে ভগ্নাংশ সংখ্যা, এবং কি ভগ্নাংশ মানেই তো দশমিক সংখ্যা, ও ঋণাত্মকও আসছে। তো এগুলা হইলে তো তোমার চলবে না। তোমার n আসতে হইব কি পূর্ণ সংখ্যা আসতে হইব, n পূর্ণ সংখ্যা আসতে হইব, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ থাকতে হইব, ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে তোমার স্বাভাবিক সংখ্যা, যেটা এত কঠিন না বানায় স্বাভাবিক সংখ্যা লেখা যায়। স্বাভাবিক সংখ্যা মানে কি 0 থেকে শুরু না, 0 1 2 3 এভাবে যায়। এটা কি তোমার n হওয়ার কথা। যেমন তোমার মানুষের সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা না? ধরো 2 জন মানুষ, 3 জন মানুষ, এই 1/4 সংখ্যক মানুষ তো আর হয় না। এটা কি মানুষের 4 টুকরার 1 টুকরা? এটা তো হয় না। ওরকম এখানেও সেম। এখানে তোমার যৌগ যেটা আছে এগুলা তো চাকরিক যৌগ না। তো এটাই ভগ্নাংশ মানে কি, এটা তোমার খণ্ড হয়ে যাইব। চাকরিক যৌগটারই কি আবার খণ্ড হয়ে গেল, ওইটা তো আর সম্ভব না। পূর্ণ সংখ্যাই থাকতেই পারে।
হুম, দেখো এটা কিন্তু ত্রিভুজাকার, n ইকুয়াল টু জিরোটা কিন্তু ত্রিভুজাকার, দেখছো ভালোভাবে? দেখো এটা কিন্তু একটা ত্রিভুজের মতো রয়েছে, ত্রিভুজের মতো রয়েছে। এটা হলো কি তোমার ত্রিভুজাকার। তাহলে এটা লেখা রাখো। এবার n ইকুয়াল টু 1 হইলে তোমার পঞ্চভুজ বা ষড়ভুজ হইব। n ইকুয়াল টু যদি এখন 1 হয়, তাহলে তুমি ওই নর্মাল যেগুলা পঞ্চভুজ এবং ষড়ভুজ ষষ্ঠভুজ মানে পঞ্চভুজ ষষ্ঠভুজ এগুলাই। তখন তোমার 4 ওই সেম সূত্রই কিন্তু, সূত্র এটা। তাহলে বসায় দেখো কত হইব, 4 প্লাস 2 6। 6টি কি? 6টি পাই ইলেকট্রন। তো এটাই তো তোমার আঙ্গু একবারে মেইন যে বান্দা বেঞ্জিন, অট্টাই হয়ে যায়। বেঞ্জিনে দেখো, এই যে বেঞ্জিনের চিত্র, দেখো এখানে 6টা পাই ইলেকট্রন হইব। 1টা 2টা 3টা 4টা 5টা 6। দেখছো ডাবল বন্ডের দুই মাথাতে একটা করে ইলেকট্রন। তো এখানে তাহলে 6টা পাই ইলেকট্রন। দেখো এটার সাথে কিন্তু মিলা গেছে গা, সূত্রের সাথে, সূত্রের সাথে কিন্তু মিলা গেছে, সূত্রের সাথে। তো n ইকুয়াল টু 1 হইলে তোমার বেঞ্জিন হয়। আর এটা কি তোমার ষষ্ঠভুজ, ষড়ভুজ বা পঞ্চভুজও হয়। ষড়ভুজ পঞ্চভুজও হয়। পঞ্চভুজেরটা দেখো পিরিডিন, পিরিডিন না, ফিউরান। পিরিডিনও তো ষষ্ঠভুজ। হ্যাঁ, দেখাই তোমার। দেখো মাঝেরটা হইলো ও অক্সিজেন, এটা হইলো তোমার ফিউরান, ফিউরান। এটা কিন্তু অক্সিজেন। ভালোভাবে দেখো এটা কিন্তু পঞ্চভুজ। এই যে 1 2 3 4 5, 5টা ভুজ আছে, 5টা বাহু আছে, তাই এটা কি পঞ্চভুজ। পঞ্চভুজ। এটার বেলাও n ইকুয়াল টু 1, এটার বেলাও কি n ইকুয়াল টু 1। তো ভালোভাবে গুইনা দেখো যে এখানে n ইকুয়াল টু 1 বসাইলে পাই ইলেকট্রন কয়টা আসে সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী কিন্তু 6টা আসে, 6টা আসে। তো এখন দেখো ভালোভাবে দেখো এখানে, এখানে কিন্তু 4টা ইলেকট্রন, পাই ইলেকট্রন কিন্তু 4টা। দেখো 1টা
দুইটা, লাল কালিরটি দেখো তিনটা, চারটা। তাহলে পাই ইলেকট্রন কয়টা এলো? চারটা। চারটা পাই ইলেকট্রন। চারটা পাই ইলেকট্রন। তো বাকিগুলা কইতে আইলো? বাকিগুলা তুমি ভালোভাবে দেখো। মাঝে কি দিছিলাম আমরা? এই যে অক্সিজেন দিছিলাম না মাঝে? ওর তো মুক্ত ইলেকট্রন আছে। ওর কিন্তু মুক্ত ইলেকট্রন আছে। এই যে ধরো ওর দুইটা, এক জোড়া মুক্ত ইলেকট্রন। এই এক জোড়া মুক্ত ইলেকট্রনই তোমার কি সাথে এই যে যোগ হইব, অ্যাড হইব। তো তখন হয়ে যাবে কি টোটাল তোমার ছয়টা। ছয়টা। তখন হয়ে যাবে টোটাল তোমার ছয়টা। ছয়টা পাই ইলেকট্রন। দেখছো তাহলে সূত্রের সাথে কিন্তু গেল। সূত্র ফিউরানো তাহলে সূত্র মানলো। আর প্রথমে তো আসলো বেনজিন, বেনজিনের তো মানছি। বেনজিন তো মানছি। ওইও তো মানছি। তো এটা ঘটনা হইলো যে তুমি জিগাইলা যে এটা যুক্ত হইলো কেন, মানে মুক্ত জোড় ইলেকট্রন গুলা যুক্ত হইলো কেন, এই যে এখানকার এগুলা যুক্ত হইলো কেন দেখো এবার। নীলকালি নেই। দেখো এটা চাকরির যোগ্য না, এই যে ঘুরতাছে না, এই চারটা তো পয়লা ধরো ঘুরতাছে। এই চারটা ধরো প্রথমে ঘুরতাছে। যখন অক্সিজেন আসলো, যখন এই যে অক্সিজেন আসলো, ওর তো ইলেকট্রন আছেই। ওর তো মুক্ত জোড় ইলেকট্রন আছেই। এটা তো অক্সিজেনের সাথে সবসময় থাকে, স্কুল থেকেই দেখতাছো। তো ওরা যখন ঘুরতাছে তখন অক্সিজেনের ইলেকট্রন গুলা কি বইসা থাকবো? ওই তো আর বইসা থাকবো না। ওই তো বইসা থাকবো না। ওরা ঘুরতেছে, এই দুইজন, দুইটা ইলেকট্রন তো আর বইসা থাকবো না। তো অক্সিজেনের আরো ইলেকট্রন আছে, তো ওরা কিন্তু বন্ড কই ডালাইছে, যে এখানে আর এখানে। ওরা কিন্তু বন্ড কই ডালাইছে, এখন যারা বাকি আছে ওরা তো আর বইসা থাকবো না। হ্যাঁ, ওরা কিন্তু এই যে ওই বাকি চারটার সাথে ওরাও ঘুরতে থাকবো, যেহেতু এটা চক্র না একটা, চক্র হওয়ার কারণে ওরাও ঘুরতে থাকবো। সবাই একসাথে ঘুরতে থাকবো, মানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। কি সঞ্চারণশীল পাই ইলেকট্রন? তো এই পাই ইলেকট্রন গুলা কি সঞ্চারণশীল? সঞ্চারণশীল। সঞ্চারণশীল। এগুলাও সব পাই ইলেকট্রনই সঞ্চারণশীল। তোমার ওই বই লেখাই আছে সঞ্চারণশীল। বই দেখলেই বুঝবা। এই যে দেখাই যেমন, এই যে সঞ্চারণশীল, দেখছো? আগেরটাতেও কিন্তু ঘুরছে, আগেরটাতেও কিন্তু সঞ্চারণশীল ছিল। এই যে সাইক্লো প্রোপিনাইল ক্যাটায়ন যেটা, এখানেও তোমার সঞ্চারণশীল। এটাও, এটাও কিভাবে ঘুরতেছে, ত্রিভুজ আকারে ঘুরতেছে। হ্যাঁ, সকল অ্যারোমেটিক যৌগেই ঘুরবে। এটাই তো বৈশিষ্ট্য, হেকেলিয়ামের ঘটনাই এটা। তারপরে দেখো n ইকুয়াল টু যদি বাড়ায় দাও, n ইকুয়াল টু যদি 2 দাও, তাহলে আমরা কি হইব?
8+2 10, 10টি পাই ইলেকট্রন, 10টি পাই ইলেকট্রন। এটার উৎকৃষ্ট উদাহরণ কি? ন্যাপথালিন। ন্যাপথালিন তো তোমরা স্কুলেও দেখছো, এখনো দেখতেছো। 2টা বেঞ্জিন থাকলেই ন্যাপথালিন। এটাই কি তোমার ন্যাপথালিন। দেখো এখানে গইনা দেখো 10টা পাই ইলেকট্রন কিনা। এই যে লাল কালি দিয়ে আমরা গনি, এই যে বন্ডের 2 মাথায় 2টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10। হ্যাঁ 10টা হয়েছে, কিন্তু 10টা পাই ইলেকট্রন। দেখো সূত্রের সাথে মিলছে কিনা। সূত্রের সাথে কিন্তু মিলছে। আর তখন কি আসলো? n ইকুয়াল টু কি আসলো? n ইকুয়াল টু তখন 2 আছে। এটার আর কি আকার, এটা তো পঞ্চভুজ ষষ্ঠভুজ 2টা আছে। এটার আর কোনো নাম দেয় নাই বইয়ে। তারপরে দেখো n ইকুয়াল টু 3 হইলে মূলত কি ব্যাক ক্যালকুলেশন করলে n এর মান পাইবা, তুমি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা পাইবা। n ইকুয়াল টু 3 হইলে তোমার 14 হয়। তো 14 ব্যাক ক্যালকুলেশন করলে দেখো তুমি, দেখছো n ইকুয়াল টু 3 মানে পূর্ণ সংখ্যা আসলো, স্বাভাবিক সংখ্যা আসলো। এই যে 3 তো স্বাভাবিক সংখ্যা না, 3 তো স্বাভাবিক সংখ্যা। মেন বই এরকম ভাবে লেখছে, আর এভাবেই পড়ায় টিচাররাও। মানে সহজে কনসেপ্টটা চিন্তা করার মতো ক্যাপাবিলিটি তৈরি করে না। মানুষ এটা কেন করে না? টিচাররা চিন্তা করে যে এটা তো ভুল। ভুল কি তোমার ওরকম ভাবে তার বলে নাই এখানে। মেন বইয়ে যেভাবে লেখছে, তো ওইটার বাইরে তো কেউ চিন্তা করতে চাইতেছে না, ফ্রি কেউ চিন্তা করতে চাইতেছে না। আর সবাই তো, কেউই তো আর তোমার যারা পড়ায় ধরো রসায়নের স্টুডেন্টরা তো কমই পড়ায়, এমনি নর্মাল স্টুডেন্টরাই তো বেশি পড়ায়। আবার রসায়নের স্টুডেন্ট হইলেও যে সে ভালো পড়ায় এমন তো না। রসায়ন সাবজেক্টটা তো এমনিই কঠিন। রসায়ন ভালো পড়াইতে পারাটা কঠিন, এটা মানতেই হবে। রসায়নের টিচার নিয়েই তো আমি অনেক ঘুরছি, স্কুলে থাকতেও ইন্টারে উঠাও। মানে রসায়নের টিচার পাওয়া যায় না, ম্যাথের টিচার পাওয়া যায়, ম্যাথ সবাই পড়াইতে পারে। ফিজিক্সটাও কঠিন, ফিজিক্সটাও কঠিন। ফিজিক্সটা আমি রসায়ন আর ফিজিক্সই করছি, ম্যাথ আমার ঘোরা লাগে নাই। আমার ভুল হয়েছিল ফিজিক্স আমার, আমি একটা টিচার পাইছিলাম সাত কলেজের,
ওনার কাছে পড়লেই ভালোই তো। আমি ঘুরছি ভালো টিচার খুঁজতে গিয়া। তখন আমি পড়তে চাইছিলাম ওনার কাছে। আমার বন্ধু কয় যে হ্যাঁ তো 7 কলেজে, এর কাছে কি পড়বি? হ্যাঁ কিন্তু ভালো পড়ায়, হ্যাঁ যথেষ্ট ভালো পড়ায়। লাইন ধইরা ধইরা, টপিক ধইরা ধইরাই পড়াইতেছিল। তা আমি তো বুঝতেছিলাম যে হ্যাঁ বুঝতাছি তো ঘটনা, সমস্যা কি, বুঝলেই তো হইলো। কিন্তু আমার বন্ধু খালি কয়, স্কুলের বন্ধু তো, তো ওই আবার বরিশাইলা, তখন তো বুঝি নাই ওর তলের কথা। তো ওই কয় যে এখানে কি পড়বি, আমি তোরে ভালো টিচারের কাছে লয়ে যাবো, না বুয়েটের টিচার কাছে নিয়ে যাবো। পরে আমি কই আচ্ছা। পরে ঘটনা দেখো, উই আর আমারে নিয়ে যায় নাই। উই গেছে মাইয়া নিয়া, মাইয়া নিয়ে পড়তে গেছে, বুয়েটের বাইরেও গেছে, এদিকে আমি কি একলা পইরা গেছি গা। আর ওই আমারে জানায় ওটাই। বুঝছো, বরিশালা মানুষ ডেঞ্জারাস কিল্লি। ওরা মানে বন্ধু বান্ধব ভুলা যায় মেয়েটে পাইলে। দেখো, 3টা হইলে অ্যানথ্রাসিন। দেখো লাল ডট গুলা দেখো, 4টা হইলো, 6টা, 8টা, 10টা, 12, 14। দেখছো 14টা যে, 14টা পাই ইলেকট্রন। ওইটার সাথে মিলছে কিন্তু অ্যানথ্রাসিন। এই কয়েকটা উদাহরণই দিছে, এই কয়েকটা উদাহরণ পড়লেই। হুম, এটাই তো সেকেন্ড বৈশিষ্ট্য। আর তৃতীয় বৈশিষ্ট্য আমরা পড়া লাইছি এখানেই। তৃতীয় বৈশিষ্ট্য আসলে এই যে এটা, এই যে এটা, এখানকার 2টা ইলেকট্রন উপরে চলে যায় না। হ্যাঁ, এটাই তৃতীয় বৈশিষ্ট্য ছিল। এই যে মুক্ত ইলেকট্রন গুলাও যে চক্রে ঘুরতে থাকে, মানে সিস্টেমে অংশ নিয়ে নেয়, তখন মানে সঞ্চারনশীল পাই ইলেকট্রন এর সংখ্যাটা পূর্ণ করে। প্রথমে তো পূর্ণ হইতাছিল না, ফিল আপ হইতাছিল না, পরে ওরা ফিল আপ করে। এটাই থার্ড থার্ড বৈশিষ্ট্য। থার্ড বৈশিষ্ট্য ওই ফিউরানেরটাই। এই যে ঘুরে অংশ নেয়। এটা এতটুকু লেখা রাখলেই তো বুঝবা। এর পরের পেজে দেখো, জেনে নাও, দেখাই তোমারে। এই যে জেনে নাও, এই যে আমি যেগুলা বললাম না ওগুলাই, যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সঞ্চারনশীল পাই ইলেকট্রনের সাথে একল সংখ্যাটা পূর্ণ করে, ওগুলাই লেখছে, ওইটা পইরা নিবা। তারপরে যেটা দেখো, ল্যাপথেলিন একটি অ্যারোমেটিক যৌগ কেন, চট- চট্টগ্রাম বোর্ডে আসছে, এটাও পড়লে বুঝবা। হ্যাঁ, এটা কিন্তু তোমার হ্যাকেলের সূত্রটা মানে। দেখছো 10টা ইলেকট্রনকে সমর্থন করে, হ্যাকেল সংখ্যা মানে। এই সূত্রটা তো তোমার মানে গাঠনিক সংকেতটা লিখতে হইব পরীক্ষার হলে। এই যে গাঠনিক, গাঠনিক সংকেতে, গাঠনিক সংকেত আঁকবা, গাঠনিক সংকেত থেকে 10টা না, গাঠনিক সংকেত থেকে তো 10টা। তারপরে
আবার এখানেও তোমার n ইকুয়াল টু 2 বসাইলেও কি 10টা আসে। হ্যাঁ, এটাই তো দেখলাম না, প্রথমে বেঞ্চিনে n ইকুয়াল টু কি আসলো 1 না, দুটি বেঞ্চিন বলে n ইকুয়াল টু 2 হইব না তাহলে। আর n ইকুয়াল টু 2 মানে কি, দুটি বেঞ্চিন বলে, n ইকুয়াল টু 3 মানে কি তিনটি বেঞ্চিন বলে। এই যে দেখলামই তো, মাত্রই তো দেখলাম, এই যে এখানে n ইকুয়াল টু 3 তিনটা বেঞ্চিন বলে। মূলত n ইকুয়াল টু 2 না 3 এটা না মনে থাকলেও সমস্যা নাই, তুমি ওই যে ব্যাক ক্যালকুলেশন করলেই তো বুঝবা। হুম, তোমার মেনলি এটা মনে রাখতে হবে, এটা মনে রাখলেই তুমি সংখ্যা টংখ্যা মনে রাখতে পারবা। 10টা ইলেকট্রন না 14টা ইলেকট্রন, বা ইলেকট্রন 10টা না 6টা না 14টা, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো তোমার গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত মনে রাখলেই ওগুলা বাইক করতে পারবা। বাইক কইরা তোমার n ইকুয়াল টু কত, মানে n ইকুয়াল টু 2 না 3 না 1 না 0, ওইটাও বাইক করতে পারবা। বুঝছো আমার কথা? লেখা দেখাইতে পারে না। তুমি তো গাঠনিক সংকেত লেখবাই। নেপথালিনটা তোমার কিন্তু এটাও মনে রাখতে হয়, যে কি C10H8, এটা নেপথালিনের সংকেত, এটা কিন্তু মনে রাখতে হয়। আর এটা কি তোমার গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত মনে রাখবা। তারপর গণবা কয়টা ইলেকট্রন, 6 7 8 9 10, 10টা, 10টা পাই ইলেকট্রন। আর এটা ইকুয়াল টু কি হইব, এটা ইকুয়াল টু কি হইব, 4n প্লাস 2, মানে 10 ইকুয়াল টু 4n প্লাস 2। পরে এটা হিসাব করতে থাকো। n ইকুয়াল টু দেখছো 2 আসলো, n ইকুয়াল টু কিন্তু তোমার 2 আসলো। হুম, এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসলো, পূর্ণ সংখ্যার কথাই কিন্তু বলছে। মেনু বারে দেখো পূর্ণ সংখ্যার কথাই বলছে। এই যে দেখো মার্ক করা আছে, মানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা তো ঋণাত্মক গুলা হয়। এটা হইব কি, হ্যাঁ ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতে পারে, অথবা স্বাভাবিক সংখ্যা লিখতে পারো। তোমার অন্য অন্য সাবজেক্ট গুলা ম্যাথের অনেক কিছু এরা ইচ্ছা করে ভুল লেখে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বায়োলজির ওরা তো আরো বেশি ভুল লেখে। তারপর সমাজ টমাজেও লেখে ভুল, যেমন বলে বাংলাদেশের আয়তন বর্গমিটার, ধরো বাংলাদেশের বলতাছে বাংলাদেশের আয়তন, তারপর একটা সংখ্যা দিল একটা, দিয়ে তোমার একক দিতেছে বর্গমিটার, বর্গমিটার বা বর্গ কিলোমিটার। তো এটা কি আয়তন হওয়ার কথা? এটা তো আয়তন হওয়ার কথা না। আয়তন মানে তো তাহলে কি ঘনমিটার, ঘনমিটার। আয়তনে কি থাকে তোমার, প্রস্থ থাকে, দৈর্ঘ্য থাকবে, আবার উচ্চতাও থাকবে, মানে এমন কিউবের মতো বস্তুই, এটা কি আয়তন? তাহলে বাংলাদেশের আয়তন বললে তো তোমার একেবারে মাটির থেকে আকাশ পর্যন্ত কতটুকু উচ্চতা, অমনি হিসাব করার কথা, কিন্তু আকাশ পর্যন্ত উচ্চতার কি কেউ হিসাব করে? এটা তো আয়তন হইব না, এটা হইব কি ক্ষেত্রফল হইব। কিন্তু আয়তনই লেখে বাংলা বইগুলাতে। আবার আমি ইংলিশ বই, ইংলিশে দেখলাম বিদেশি জিনিসপত্র, বই না মানে তোমার গুগল ম্যাপ ট্যাপে ঢুকলেই দেখা যায় যে এরিয়া লেখা, এরিয়া
মিটার স্কোয়ার এমনি লেখা। হুম, তো বিদেশিরা কিন্তু ঠিকই লিখতেছে এরিয়া মিটার স্কোয়ার, এরিয়া বাংলায় তো ক্ষেত্রফল। মানে বিদেশিরা ঠিকই লিখতেছে, কিন্তু বাংলাদেশিরা ভুল লিখতেছে। মানে সবারই সমস্যা। হ্যাঁ, এখন আবার কইবো যে আমরা তো সমাজের ওরা কইবে আমরা তো ম্যাথমেটিশিয়ান না, আমরা ম্যাথ জানি না দেখে আমরা ম্যাথের জিনিস লিখি নাই। ঘটনা হলো এটি তো তোমার ম্যাথমেটিশিয়ান হওয়া লাগবো না এই নলেজ জানতে হলে, এটি তো শিশু ক্লাসেরই নলেজ। এটি তোমার 9-10 পর্যন্ত তো সবাই ম্যাথ পড়ছে, ক্লাস 10 পর্যন্ত ম্যাথ পড়ছে না সবাই? এই নলেজ ক্ষেত্রফল আয়তন তো 10 এরই জিনিস, ক্লাস 9-10 এর জিনিসই তো। দুমায় অঙ্ক করছো না তোমরা ক্ষেত্রফল আয়তনের? তোমার এটা তো খালি হায়ার ম্যাথ, কে জেনারেল ম্যাথেও তো ক্ষেত্রফল আয়তনের অঙ্কই বেশি। জেনারেল ম্যাথ মানে যেটা সবার জন্য ম্যান্ডাটরি সাবজেক্ট, এটাতেও তো তোমার ক্ষেত্রফল আয়তন এটি অনেক। এরপরে তো দেখো এ পর্যন্ত তো পড়াইলাম, তারপরে এটি পড়বা, এই যে এটি পড়বা, এটি পড়া লাইছো। তাহলে তো ভালো, এটি পড়বা, এখানে এক্সাম্পল টেক্সাম্পল করবা। বোর্ডের প্রশ্ন গাইড গাইড থেকেও করতে পারো, এখানেও করতে পারো। এখানে করলে ভালো, এখানে করলে মানে বুঝবা টাইপটার সাথে ভাগ কইরা দিছে তো। গাইডে তো টাইপ ভিত্তিক না, মেন বইয়ে কিন্তু টাইপ ভিত্তিক। তোমার তো এখন, তোমার বুদ্ধি দেই, তোমার হইলো এখন এইচএসসি 26, তোমাকে বলছে কি মিক্সড সম্মিলিত বোর্ডে পরীক্ষা হইব, মানে এক প্রশ্নেই সবার হইব বাংলাদেশের সবার, মানে 2018 সালের মতো। 2018 সালেও তো এমন হয়েছে। তো 2018 প্রশ্ন দেখো তাহলেই বুঝবা যে প্রশ্ন অত পেঁচায় না, সহজেই আসে। আর তোমার ঘটনা হইলো বোর্ডের কোশ্চেন করতেই হইব, বোর্ডের কোশ্চেন সলভ করতেই হবে। বোর্ড কোশ্চেন, এখন বোর্ড কোশ্চেন বলতে কি শুধু 18 করবা, শুধু 18 না, সবই করবা, সবই করবা, সবই করতে হইব। তোমার যদি এমন হইতো যে তুমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিতেছো, ধরো তুমি শুধু ঢাকা বোর্ডে পরীক্ষা দিতেছো, তখন তুমি করতা কি শুধু ঢাকা বোর্ডের গুলা সলভ করতা, শুধু ঢাকা বোর্ডই করতা, আর সাথে অন্য বোর্ডের কিছু করতা, অন্য বোর্ডের রিসেন্ট গুলা করতা। দেখা যায় তো অন্য বোর্ডের রিসেন্ট গুলা করতা তুমি, রিসেন্ট সাল করতা। যেমন রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এগুলা দেখা যেত রিসেন্ট সালের 1-2 সাল করলেই হয়ে যায়। এখনো তোমার ওরকমই থাকবো প্রিপারেশন, এখন জাস্ট একটু বেশি করতে হবে। সব বোর্ডেই একটু একটু করবা, রিসেন্ট গুলা করবা, আর যখন ফুল সিলেবাস আসলো সেগুলাও তো করতেই হইব। 18 সালে তো ফুল সিলেবাস ছিল, 18-19 সেটি করবা। আর রিসেন্ট প্রশ্নগুলাই বেশি করবা আসলে। তুমি আসলে এমনি চিন্তা করো কি, তুমি তো চিন্তা করবো চ্যাপ্টার ওয়াইজ না, যে চ্যাপ্টার পড়তাছো ওই চ্যাপ্টারে যে কয়টা সৃজনশীল করা যায় কইরা নিবা। না, সব বোর্ডেই হালকা পাতলা করবা, দেখবা যে সমস্যা হইব না। এখন আর শুধু ঢাকা বোর্ড করলে হইব না, এখন সবই করতে হবে, সব করতে হবে। রিসেন্ট গুলা করবা, সব করবা রিসেন্ট গুলা।
রিসেন্ট একেবারে যতখানি করা যায়, 25, 24, 23, একেবারে 18, 19 এগুলাও ফুল সিলেবাসের গুলাও করতে হবে। হুম হুম। মূলত দেখবা যে রিপিট হয় প্রশ্ন, একেবারে যে সব প্রশ্ন নতুন হইব এমন না, রিপিট হইব। দেখবা একই প্রশ্ন রিপিট হয়ে আসতেছে, টপিক তো রিপিট হইবই। বায়োলজি টায়োলজির কথা কো, ওইখানে তো আর রিপিট হয় বেশি, ওইখানে একই টপিক কি রিপিট হইতে থাকে, সমস্যা হইব না। সমস্যা হইব না, তুমি বেশি প্যারা নাও, এত প্যারা নিলে হইব? এ প্লাস পাওয়া তো সোজা, এ প্লাস পাওয়া তো কঠিন না। দেখো তোমরা পারতাছো না কিল্লিগা, তোমরা ভালো স্টুডেন্টের ব্যাচ, এইচএসসি 26 তো ভালো ব্যাচ, ফুল সিলেবাস পড়তাছো তোমরা, কি নলা ব্যাচ নাকি? শর্ট সিলেবাসের নলা ব্যাচ না তো তোমরা, তোমরা পড়তাছো ভালো, সব পড়তাছো ভালো, রেজাল্ট হইলেও কি না হইলেও কি, মানে তোমার কিন্তু পড়ায় ঘাটতি হইলো না কারোরই, তোমার ব্যাচের কারোরই পড়ায় ঘাটতি রইলো না। তোমরা খারাপ রেজাল্ট করলেও তোমরা মানে অন্য ব্যাচে শর্টের এ প্লাস দের থেকেও তোমাদের মানে ওজনটা বেশি, কারণ শিখা গেতেছে না অনেক কিছু।